আমি উল্টো দিকে এরকম কোনো ঘোষণা শুনি যে সেটা আরো বেশি বাড়িয়ে দিতে পারে অন্য কোনো দল, আমি তো এই সময় তখন মানে যখন আপনি মানে যে কথাটা বলছেন সেই সময় বিজেপি বিধায়করা বলছিলেন 5,000 চাই 5,000 চাই, আমরা 5,000 দেব। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি ঘোষণা করেছেন যে সরকারে যদি আসতে পারেণ তাহলে 3,000 টাকা করে দেওয়া হবে। আমার মনে হয় পশ্চিমবঙ্গটাকে খুব সস্তা খেলায় পরিণত করা হচ্ছে, ঠিক আছে, এবং এর পরিণতি কিন্তু সর্বনাশ। তার কারণ যখন এই কম্পিটিটিভ মানে পপুলিজমে লোকে ঢুকে যায়, যে 1,000, 1,200, 3,000, ঠিক আছে, তখন কিন্তু আজকে যদি অন্য দল তারা থাকতেন, যেহেতু তারা নেই তাদেরকে তো আমি প্রশ্ন করতে পারবো না, কিন্তু যেহেতু আজকে এরা সরকারে আছেন, আমি যেহেতু এই সরকারকেই প্রশ্ন করতে পারি তার কারণ সরকারে আছেন বলে, যেরকম কেন্দ্রে ভারতীয় জনতা পার্টিকে প্রশ্ন করতে পারি, আমি তো অন্য দলকে প্রশ্ন করব না। কিন্তু প্রশ্নটা হচ্ছে আমরা কিন্তু জিজ্ঞেস করছি টাকাটা আসবে কোথা থেকে, আমরা কিন্তু কোনো অন্য আলোচনা করছি না আমরা। সুতরাং উল্টো দিকের যে লোকেরাও যারা 3,000 বা 5,000 বা 6,000 বলছেন, তারাই বা সেই যোগানটা করবেন কোথা থেকে? তার কারণ আজকে এই সরকারের দেনা যদি প্রায় 7.5 লক্ষ কোটি টাকা, 8 লক্ষ কোটি টাকা গিয়ে দাঁড়িয়ে থাকে, 1 লক্ষ প্রায় 90,000 লক্ষ কোটি টাকা থেকে, তাহলে যদি 15 বছর ওইখানে গিয়ে দাঁড়ায়, তাহলে এই সরকার যদি আজকে যদি নাও থাকেন তাহলে সেই দেনাটা থেকে যাচ্ছে। তাহলে পরে যে কোনো সরকার আসে সেই দেনাটা মাথায় নিয়ে কাজ করতে হবে, তাহলে তাদেরকেও দেনা চুকোতে হবে। তো সেইখানে দাঁড়িয়ে তারা যে এতটা বড় প্রকল্প করে দেবেন, আমার মনে হয় তাদের থেকেও জানার ইচ্ছে থাকলো যে এদেরকেই যদি প্রশ্ন করি যে 500 কোথা থেকে আনবে, ওরা আরো 2,000 কোথা থেকে আনবেন, সেটা কি আরো বড় প্রশ্ন? একদমই ঠিক। যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছি যে এই যদি আমাদের রাজ্যের রাজনীতির অবস্থা হয়, যে এই যে ফ্রি বি পলিটিক্স যে কত খতরনাক, কত ভয়ঙ্কর, সেটা আমেরিকার মতন যে একেবারে পুঁজিবাদী যে একটা অর্থনীতি বা একটা দেশ, তারা কিন্তু খুব হাড়ে হাড়ে টের পাচ্ছে। শুধুমাত্র আমেরিকা নয়, বিদেশে মানে ইউরোপের অনেক উন্নত দেশ বলে আমরা যাদেরকে ধারণা রাখি, তাদের ইকোনমি একেবারে ধ্বংসের দিকে, শেষের দিকে, এই একমাত্র এই ধরনের তাদের রাজনীতির জন্য, তাদের এই ধরনের ডিসিশন মেকিংয়ের জন্য। প্রশ্নটা হচ্ছে যে আমরা যদি এই রকমভাবে মানে দান খয়রাতি হতেই থাকে, এটা কতদিন পর্যন্ত হতে পারে? যেরকম আমি শুরুতেই বললাম যে একজন রানী, তিনি বাঘের ওপর সওয়ার হয়েছেন, তিনি বুঝতে পারছেন না যে তিনি কি ভয়ঙ্কর একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন। তিনি এবারে যখন ওই অভিজ্ঞ মানুষ বা বিদগ্ধ মানুষ তাকে বোঝালেন যে আপনি কিন্তু যেদিন নামবেন সেদিন এই বাঘ আপনাকেও ছাড়বে না, এখন পরিস্থিতিটা কিন্তু সেই রকমই হয়েছে। আমি ঠিক এই জায়গা থেকেই সুপর্ণবাবুর কাছে আসবো। সুপর্ণবাবু, মানে এই মুহূর্তে থেকে যদি কোনো একটা সময় যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যদি রিফর্মের কথা ভাবনা চিন্তা করে, যদি এই ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কথা ভাবনা চিন্তা করে, এই ধরনের ভাতা ফ্রি বি না দিয়ে, তাহলে তো তার যে রাজনৈতিক গোল, এত বছর ধরে যে রাজনৈতিক ক্যারিয়ার তিনি তৈরি করেছেন, এক মুহূর্তে এক লহমায় সেটা ধ্বংস হয়ে যাবে। প্রথম কথা হচ্ছে, খালি আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনি বিশেষ করে টার্গেট করছেন কেন? আমি যদি উল্টো দিকের রাজনৈতিক দলটাকেও দেখি, যখন মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গা পুজোতে ওই রকমভাবে ঠিক করলেন 70,000 টাকা দেবেন বা 75,000 দিয়ে শুরু করলেন, আমি তখনও বিরোধ করছি, আমি আজকেও সেটার বিরোধী। আমি কোনো দুর্গা পুজোতে এইরকম টাকা দেওয়ার বিরোধী, আমি হজে টাকা দেওয়ার বিরোধী। ওই টাকাগুলো দিয়ে রাস্তাঘাট, কলকারখানা বা পরিকাঠামো, ফ্লাইওভার, ব্রিজ, এগুলো তৈরি করার, হাসপাতাল, প্রাথমিক স্কুল, এগুলো তৈরি করার পক্ষপাতী। কিন্তু তখন যখন মমতা বন্দ্যোপাধ্যায় এটা করেছিলেন, তখন যারা বিরোধী দল ছিলেন, আজকে তারা আরও শক্তিশালী বিরোধী দল যেন প্রায় আসছেন, তারা কিন্তু একটা অবস্থান নিতে পারতেন যে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সিদ্ধান্তের বিরোধ করছি, এবং আপনারা যদি আমাদেরকে সরকারে আনেন, যদি কোনোদিন পশ্চিমবঙ্গের জনগণ তাদেরকে সরকারে, তাদেরকে ক্ষমতায় আনেন, আমরা কিন্তু পুজোর ভাতা দেব না, আমরা কিন্তু হজে দেব না, ঠিক আছে? কিন্তু তারা মমতা বন্দ্যোপাধ্যায়কেও মাঝে মাঝে ছাপিয়ে গিয়ে কিছু কিছু পুজোয় 1 লক্ষ টাকা করে দিতে শুরু করলেন।
আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে লড়াইটা জিততে হলে দর্শনের লড়াই জিততে হবে, পশ্চিমবঙ্গকে বদলানোর লড়াই লড়তে হবে। শুধুমাত্র যদি আমরা উনি 70 দিচ্ছেন বলেও 1 লাখ দিচ্ছি, তাহলে পশ্চিমবঙ্গের যে সামগ্রিক অর্থনৈতিক যে সমস্যাটা, সেটা কোনো রাজনৈতিক দল আজকে আসলেই তা তো নয়। তাহলে তাদেরকে একটা দিশা দেখাতে হবে, এবং যারা প্রশ্ন করতে পারেন তারা তাদেরকে প্রশ্ন করবেন যে আচ্ছা আপনারা তো বলছেন এইগুলো, তাহলে আপনারা কি কি করবেন, আপনারা আসলেও কি এই টাকাগুলো দেবেন, পুজোতে দেবেন, ক্লাবগুলোকে দেবেন, এইগুলোকে দেবেন? তাহলে তো তাদের একটা অবস্থান নিতে হবে। কিন্তু আমি যদি বলি যে আমাকে যেন তেন প্রকারে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করতে হবে, এবং তারা বলেন উনি যদি 1500 দেন আমি তাহলে 3000 দেব, তাহলে আলাদা রাজনৈতিক দর্শন হচ্ছে কি করে? উনি 15 টাকা দিলে কেউ 30 টাকা দিচ্ছে। আমি তো মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে রাজনৈতিক, এই অর্থনৈতিক দর্শনটার আমি বিরোধ করছি, অর্থনৈতিক দর্শনটার বিরোধ করছি। তাহলে যদি আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের 1500 টাকায় অর্থনৈতিক দর্শন বোধের বিরোধী হতে পারি, তাহলে 3000 তো আরো ডাবল বিরোধী হব। ঠিক আছে না? তো তাহলে যারা আসবেন, আমি কিন্তু কোনো রাজনৈতিক আলোচনা করছি না, অর্থনৈতিক মডেলের আলোচনা করছি। তাহলে আমি আশা করব যে আলোচনা পশ্চিমবঙ্গে অনেক গঠনমূলক আলোচনা হবে, এবং সেখানে মডেলের আলোচনা হবে, ব্যক্তি কুৎসা বন্ধ হবে, একে অপরের ব্যক্তি কুৎসা বন্ধ হবে, এবং সেখানে দাঁড়িয়ে বলতে হবে যে না, আমরা আসলে আমরা এই সিদ্ধান্তগুলো নেব না। এবং আমি আপনার চ্যানেলে আবার দাঁড়িয়ে বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায় বর্ষিয়ান রাজনীতিবিদ, উনি জানেন ভোট কি করে জিততে হয়। আবার হয়তো জিততে পারেন, নাও জিততে পারেন, কিন্তু ভোটে জিতলেই যে পশ্চিমবঙ্গের অর্থনীতি উন্নয়ন হবে, এটা আমি একদমই বিশ্বাসী নই। বেশ, আমি ঠিক এই জায়গা থেকে আমরা দেখানোর চেষ্টা করব যে শুভেন্দু অধিকারী তিনি কি বক্তব্য রেখেছেন এই 3000 টাকা দেওয়া প্রসঙ্গে। আমরা সেদিকে অবশ্যই নজর রাখছি, আজ তাক বাংলায় সেই বক্তব্য আমরা শোনাবো। আমি সুপর্ণবাবুর কাছে এবারে একটা বিষয় আসবো, তার আগে একটু সহজভাবে আপনাদেরকে বলে রাখি। ধরুন আপনি প্রচুর টাকা পয়সা ধার দেনা করলেন কি জন্য? দুটো জিনিস হতে পারে। আপনি ধার দেনা করলেন আপনার নতুন বাড়ি কেনার জন্য বা নতুন ফ্ল্যাট কেনার জন্য, এই ধার দেনা করলেন, এবং এইটা ধার করে আপনার মাসে মাসে টাকা যাচ্ছে ঠিকই, ইএমআই দিতে হচ্ছে ঠিকই, কিন্তু আপনি একটা বাসস্থান পেয়ে গেলেন, আপনি একটা স্থাবর সম্পত্তি পেয়ে গেলেন। এবারে সুপর্ণবাবুর সঙ্গে আলোচনা হচ্ছিল কিছুক্ষণ আগেই যে আপনি যদি সেই সমপরিমাণ টাকা, সেটা যদি আপনি ঋণ করেন কিসের জন্য? আপনি নিউ ইয়র্ক সফর করার জন্য, ইউরোপের বিভিন্ন দেশ ঘোরার জন্য। একটাই তো জীবন, সারা বিশ্ব ঘুরে দেখব, এই জন্য আপনি যদি সেই টাকাগুলো খরচ করেন, তাহলে আপনার হাতে কিন্তু কোনো সম্পত্তিও আসছে না, এবং সেখান থেকে আপনার ঋণটা আরও বাড়লো বই, কমলো না কোনো।